টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সময়ের প্রয়োজনে, কালের প্রয়োজনে একেবারে আজকে আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে। ইমিগ্রেশনের একটি সুখবর দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। সুখবরটি হচ্ছে পারিবারিক ভিসার ইন্টারভিউয়ের তারিখ আরও এগিয়েছে ভিসা বুলেটিন মোতাবেক। সেটা আমরা স্ক্রিনেও দেখাতে পারবো যে কোনটা কত দূর এগিয়েছে। তো এটা নিয়ে আজকে আমরা একটা সুখবর দিয়ে অনুষ্ঠান শুরু করব এবং হাতে যদি সময় থাকে আমেরিকার অভ্যন্তরে ভ্রমণের জন্য রিয়েল আইডি কেন বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি দূর করে বা কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে সুখবর দিয়ে আপনি শুরু করবেন। আমি জানি যে পারিবারিক ভিসার ইন্টারভিউয়ের তারিখ আরও এগিয়েছে, কারণ আমরা জানি যে ফ্যামিলি স্পন্সর্ড যে প্রেফারেন্স যে গ্রুপটা আছে বা প্রোগ্রামটা আছে, F1, F2A, F2B, F3, F4, এক্ষেত্রে 5টি ক্যাটাগরির মধ্যে 4টি এগিয়েছে। এর মধ্যে একটি তো অনেক বেশি, 8 মাস পর্যন্ত এগিয়েছে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই কোন প্রোগ্রামগুলো কতটা এগিয়েছে, যাতে করে এই দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে নিজেদের সন্তান, নিজেদের ভাই বোন, নিজেদের বাবা মা বা আত্মীয় স্বজনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে কবে আসবে, তারিখটা এই এগোচ্ছে আর একটু এগুলোই আমারটা এসে যাবে, এই অবস্থায় যারা আছেন তারা অন্তত আজকের আপনার মুখের এই যে ডেটগুলো বা তারিখগুলো যেটা আপনি দেবেন সেটা শুনে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ দানা ভাই, এটা অবশ্যই একটা ভালো সংবাদ, যেটা ফ্যামিলি বেস আমরা সাধারণত যে ক্যাটাগরিগুলো বলি সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনার প্রায়োরিটি ডেট অ্যাডভান্স হয়েছে বেশ ভালোই। যে জুলাই মাসের যে তাদের যে বুলেটিন আসছে, আমরা দেখবো যে ফ্যামিলি বেস আসলে কোন কোন ক্যাটাগরি এটার আওতাভুক্ত হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যেটাকে আমরা F1 ক্যাটাগরি বলি, যেটা হচ্ছে আপনার আনমেরিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। এরকম কিন্তু অনেক প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পেন্ডিং আছে। সবাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে কবে তার সন্তানের ভিসার নাম্বার আসবে। সেটি যদি আমরা দেখি যে জুন এবং জুলাই থেকে কিন্তু বলা যায় 1 মাস কিন্তু অ্যাডভান্স হয়েছে, 1 মাস 7 দিন বলা যায় খুব আশার আলো, যেটা কিনা আমরা বিগত বছরগুলোতে মাসকে মাস দেখেছি যে কোনো অ্যাডভান্সমেন্ট হয় না, একদম স্টাক আপ হয়েছিল। রাইট, জুন মাসে থেকে জুলাই মাসে কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু 1 মান্থ অ্যাডভান্স হয়েছে এই ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি যে F2A ক্যাটাগরি, যেটা কিনা আপনার গ্রিন কার্ড ধারী তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু ভালো সংবাদ বলা যায়। সেটি জুনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো প্রায় 8 মাস অ্যাডভান্স হয়েছে, যেটা কিনা বর্তমান প্রায়োরিটি ডেট এখন ওরা কাউন্ট করছে সেপ্টেম্বর 2022। তো এটা কিন্তু খুব একটা আশার আলো, কারণ এই ক্যাটাগরিতে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু ওয়েট করছে ভিসা নাম্বার আসার জন্য। 8 মাস মানে প্রায় বছরের কাছাকাছি, এটা বিশাল ব্যাপার। রাইট। এরপরে যদি আমরা দেখি যে F2B ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার গ্রিন কার্ড ধারী তার ওভার 21 চাইল্ডের ক্ষেত্রে কি অবস্থা, সেটি কিন্তু রেগুলার ওয়েতে 1 মান্থ অ্যাডভান্স হয়েছে, সেটাও একটা আশার আলো বলা যায়। আর যদি এরপরে আছে F3, যেটা কিনা ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন, তাদের ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন মিন্স হচ্ছে তার ম্যারিড চিলড্রেন এবং তার চিলড্রেনের স্পাউস, বাচ্চা কাচ্চা যারা আছে তারা, সেক্ষেত্রে F3 তেও আমরা যদি দেখি সেক্ষেত্রেও প্রায় 2 মাসের মতো অ্যাডভান্স হয়েছে, সেটিও একটি ভালো সংবাদ।
আর যেটা সর্বশেষ যেটি আছে F4 ব্রাদার সিস্টার, সেটাতে কিন্তু একটা মজার ব্যাপার, সেটিতে যদি আমরা যদি দেখি যে জুন এবং জুলাইয়ের সাথে যদি কম্পেয়ার করি, আমরা দেখবো যে ফাইনাল কাট অফ ডেটের খুব একটা পরিবর্তন হয়নি, যেটা কিনা জানুয়ারি 1 2008 সেটি অপরিবর্তিত রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে ডকুমেন্ট যে ওয়েলকাম লেটার সেন্ড করার যে ডেডলাইন, সেটি কিন্তু ভালো অ্যাডভান্স হয়েছে, সেটি কিন্তু জুন থেকে এখন অগস্ট আপনার 2008 চলে আসছে। তো দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে ওটার ভিতরে কিন্তু এটার অ্যাডভান্সমেন্ট চলছে। তো ওভারঅল বলা যায় যে ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশনের যে ক্যাটাগরি প্রায়োরিটি ডেট গুলো, সেগুলো কিন্তু খুব স্বাভাবিক গতিতে কিন্তু এই মাসে আমরা দেখি যে অ্যাডভান্সমেন্ট পেয়েছে। তো ক্ষেত্রে এটা তো ফ্যামিলি বেসড, আপনি যে স্পন্সার্ড প্রিফারেন্স গ্রুপটার কথা বললেন, তো এক্ষেত্রে ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সার ভিসা অ্যাপ্লিকেশন, এটা কি একটু বলবেন যে দুটো বোধহয় গিয়েছে, বাকি তিনটা একই আছে, যদি একটু বলতেন। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে যেটা ডকুমেন্ট ফাইলিং এর যে কাট অফ লাইন, সেটিও কিন্তু অ্যাডভান্স, যেটা আমি বললাম যে F4 এ কিন্তু বেশ ভালো এগিয়েছে, 3 মাসের মতো অ্যাডভান্স পেয়েছে। আর F1 সেটি অপরিবর্তিত রয়েছে। আর যদি F2A ক্যাটাগরি, সেটি যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু ভালো অ্যাডভান্সমেন্ট পেয়েছে। না, সেটিও প্রায় অলমোস্ট সিমিলার, 1 মাস, ওটা দেখছি আমরা 1 মাস অ্যাডভান্স হয়েছে, যেটা কিনা আপনার গ্রিন কার্ডধারী তার স্পাউসের ক্ষেত্রে। আর যদি আপনারা যদি দেখেন যে যেটা আছে আপনার F2B ক্যাটাগরি, যেটা গ্রিন কার্ডধারী তার ওভার 21 চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর আপনার যেটা F3, যেটা ইউএস সিটিজেন তার ম্যারিড চাইল্ডের ক্ষেত্রে, সেটিও কিন্তু 1 মাস অ্যাডভান্সমেন্ট পেয়েছে। তো এক্ষেত্রে অন্তত একটা সুখের বিষয় আছে, যেটা আপনি বললেন যে ফাইনাল অ্যাকশন, যেটা ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রিফারেন্স কেস, সেটা F4 ক্যাটাগরিতে গত মাসে অর্থাৎ জুনে যেটা ছিল, জুলাইতেও সেটা আছে 1 জানুয়ারি 2008। কিন্তু পিটিশনের ক্ষেত্রে, মানে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে F4 ক্যাটাগরি 3 মাসে গিয়েছে, যেটা আপনি বললেন। সেই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে, কারণ প্রচুর 3 মাসে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু তারা ওয়েলকাম লেটার পাবে, যে ডকুমেন্ট সাবমিট করার জন্য রিকোয়েস্ট পাবে, ফি জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট পাবে। তো আমার মনে হয় এটা একটা বেশ ভালো সংবাদ যারা ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের প্রসেসের মধ্যে আছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, বিষয়টি আমাদের দর্শকদেরকে খুব ভালোভাবে বলে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে যারা পরবর্তীতে দেখবেন তারাও দেখতে পারবেন, ডেটগুলো দেওয়া আছে এবং কম্প্যারিজন করা আছে, জুন মাসে কত ছিল এবং জুলাই মাসে কত তারিখ ছিল এবং জুলাই মাসে কত তারিখ হয়েছে, সেক্ষেত্রে বিষয়গুলো আপনি দেখতে পারবেন। একটা প্রশ্ন নিয়ে আমরা নতুন এতে আলোচনায় আসবো, নতুন বিষয় নিয়ে। সাইফুল ইসলাম তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। F2A ক্যাটাগরি স্পাউজাল ভিসা পিটিশনার গ্রিন কার্ড পিআর ডেট 31 সেপ্টেম্বর 2019, GQ 2 নভেম্বর 2022। এটার ব্যাপারে উনি বলছেন যে যেহেতু ডিকিউ নভেম্বর 2022, কবে নাগাদ তাকে মানে ফাইনাল অ্যাকশন বা কতদিন অপেক্ষা করতে হবে ইন্টারভিউয়ের জন্য? যেটা F2A ক্যাটাগরি, যেটা আমরা বললাম যে এখন ফাইনাল কাট অফ অ্যাকশন যেটা হচ্ছে আপনার জুলাই মাসে, ওরা হিসাব করছে সেপ্টেম্বর 1 2022। এখানে একটি কিন্তু ব্যাপার রয়েছে, বিশেষ করে F2A ক্যাটাগরি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটা কিনা গ্রিন কার্ডধারী তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড ক্যাটাগরিতে। এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখা যায় যে যদিও দেখা যায় যে কাট অফ যেটা ফাইনাল অ্যাকশনের যে ডেডলাইন আপনি সেপ্টেম্বর হিসাব করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অ্যাপ্লিকেন্ট কিন্তু 2019, 20, 21, 22 তাদের ডিকিউ হয়ে বসে আছে, স্টিল দে আর নট গেটিং এনি ইন্টারভিউ ডেট। এটা কিন্তু আসলে ন্যাশনাল ভিসা সেন্টারও কোনো সদুত্তর দিতে পারছে না। আপনি যদি তাদেরকে বারবার আপনার নক করেন, তারা কিন্তু একই উত্তর দেয় যে স্টিল অন দ্য রিভিউ, এবং সেটা পাইপলাইনে আছে, যে কোনো সময় ইন্টারভিউ হতে পারে। তো আসলে যদিও এটা যে ফাইনাল অ্যাকশন ডেট দিয়ে থাকে F2A ক্যাটাগরি, কিন্তু তারা, আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যালি তারা ওয়ে বিহাইন্ড, এবং তারা স্টিল অনেক স্লো প্রসেস ওই ক্যাটাগরিতে বিশেষ করে।
তার মানে কবে নাগাদ এটা স্লট খালি না হওয়া পর্যন্ত কিছু আসলে বলা যায় না। সাইফুল ইসলাম, আপনি কতদিন অপেক্ষা করতে হবে আসলে এটা একটা বায়বীয় উত্তর হয়ে যাবে যদি আমরা বলি, সেখানে ওটা আমরা বলতে চাই না। আপনি অপেক্ষা করেন, ডিকিউ যেহেতু হয়ে গেছে যে কোনো মুহূর্তেই আপনাকে ডাকতে পারে, স্লট খালি হলেই আপনি হয়তো ডাক পাবেন। সুতরাং একটু ধৈর্য তো ধরতেই হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহাদাত। ওয়ালাইকুম আসসালাম। নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি I-589 জুলাই হয়, পরবর্তীতে সে যদি বিয়ে করে কনস্টিটিউশন নিতে চায়, এক্ষেত্রে পসিবিলিটি কতটুকু হয়? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি দুঃখিত রানা ভাই, যদি প্রশ্নটা আপনি যদি ধরতে পেরেছেন, আমি মনে হয় কিছু ওয়ার্ড পরে মিস করেছি। ওনার প্রশ্নটা যদি একটু আপনি দয়া করে বলতেন। আপনি কি লাইনে আছেন? I-39 এর কথা বললো কি যেন বিয়ে, আমিও ঠিক ভালো মতো আমি মনে করছি আপনি হয়তো শুনতে পেয়েছেন। উনি কি লাইনে আছেন? জি, বিষয়টা হচ্ছে যে যদি বর্ডার দিয়ে এসে I-589 অ্যাপ্লিকেশন করে, সেটা যদি ডিনাই হয়, ডিনাই পার্সন পরবর্তীতে বিয়ে করে বা নিতে পারবে কিনা, এটা পসিবিলিটি কতটুকু হবে? উনি বর্ডার দিয়ে এসেছেন, I-79 যদি ডিনাই হয় সেক্ষেত্রে বুঝতে পেরেছি। উনি যেটা বলতে যাচ্ছে যে উনি বর্ডার দিয়ে এসেছে, I-589 ফাইল করেছে, দ্যাট মিন্স উনি অ্যাসাইলাম ফাইল করেছে, এবং ওটি যদি ডিনাই উনি বিয়ে করেছে, বিয়ে করলে উনি আবার আমেরিকায় আসতে পারবে কিনা। এটার উত্তর হবে উনি যদিও অ্যাসাইলাম করেছে, বর্ডার দিয়ে আসছে, সাধারণত যারা বর্ডার দিয়ে আসে তারা কিন্তু অ্যাটর্নি জেনারেলের ডিসক্রিপশন অনুযায়ী কিন্তু এই দেশে অ্যাডজাস্টমেন্টের পারমিশন নাই। এটা ভেরি লিমিটেড এক্সেপশনের ক্ষেত্রে যারা উইদাউট অ্যারাইভিং এলিয়ান, তো সেই ক্ষেত্রে তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা রয়েছে, যেটাকে বলা হয় প্রভিশনাল ওয়েভার। তারা 601A ওয়েভার করে যে তারা যে আনলফুলি দেশে প্রবেশ করেছে এবং এদেশে যে অবস্থান করছে সেই জিনিসটাকে কিন্তু পুরোপুরি কাটিয়ে যখনই ওদের ইন্টারভিউ ডেট আসবে তখন তারা ফ্লাই করতে পারবে, এবং উইদিন দ্যাট টাইম তারা কিন্তু আমেরিকাতে লিগালি বসবাস করতে পারবে, ফ্যামিলি রেজ করতে পারবে। অনেক ধন্যবাদ শাহাদাত আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের একটু জ্ঞাতার্থে বিনয়ের সঙ্গে বলতে চাই, যারা টেলিফোনে কথা বলছেন স্পিকারটি অন করে কথা বলবেন না, তাতে আমরা শুনতে পাই না, যে কারণে সময় নষ্ট হয় এবং একটা মিসকমিউনিকেশনের মতো হয়ে যায়। তো সে কারণে আপনারা যখন কথা বলবেন মোবাইলটা মুখের সামনে নিয়ে কানে নিয়ে কথা বলবেন একদম, এবং টেলিভিশন যদি চালু করা থাকে সেটা বন্ধ রাখবেন, এবং কানে হেডফোন বা অন্য কিছু মানে নিয়ে কথা বলবেন না, একদম সরাসরি টেলিফোনটি কানে নিয়ে আপনারা কথা বলবেন, তাহলে পরিষ্কার আপনার জন্য শোনা যাবে, আপনার প্রশ্নটিও আমরা বুঝতে পারবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি শাহিন বলতেছি নিউ ইয়র্ক থেকে, জামাইকা থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে আমি ওনাকে সবসময় ফলো করি, আপনাদের যে উনি এখন আছে ওনার সবসময় ফেসবুকে আমি ফলো করি। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ফ্রেন্ড IR1 ভিসায় আসছে, 1 বছর হয়েছে, এখন ওর ডিভোর্স হয়ে গেছে লাস্ট মান্থ। ও কি এখন বাংলাদেশে গেলে আসার পথে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে? অনেক ধন্যবাদ শাহিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যদি IR1 যেটা উনি মিন করছে, দ্যাট মিন্স হচ্ছে উনি ইউএস সিটিজেনের স্পাউস হিসেবে আসছে। উনি যেহেতু IR1 বলেছে, অবভিয়াসলি লুকস লাইক উনি বিয়ের 2 বছর পরে উনি এদেশে এন্টার করেছে, দ্যাট মিন্স উনি ফুললি 10 ইয়ার্স এর গ্রিন কার্ড পেয়েছে, যেহেতু কন্ডিশনাল নয়। তো উনি যদি কন্ডিশন, তো অবশ্যই CR1 বলতো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে ওনার দেশে গেলে, যেহেতু উনি IR1 ভিসায় আসছে এবং 10 বছরের গ্রিন কার্ড আছে। ওনার ডিভোর্স হতেই পারে, সেক্ষেত্রে ওনার ওয়েট হওয়ার কোনো কারণ নাই, উনি দেশে যেতে পারে, আবার নিশ্চিত এই দেশে আবার প্রবেশ করতে পারে। মানে আইনগতভাবে কোনো সমস্যা নাই, তবে আবার বলা যায় না, এখন যেহেতু ইমিগ্রেশনে নানান কিছু চলে, একটু সমস্যা, এয়ারপোর্টে নানান ঝামেলা করে, তো সেক্ষেত্রে ভাগ্যের ব্যাপার, তবে আইনগত কোনো সমস্যা নেই, এটাই আপনি বলতে চাচ্ছেন, তাই তো?
রাইট। অনেক ধন্যবাদ জনাব শাহিন, আপনার বন্ধুর জন্য আপনি ফোন করেছেন, খুব ভালো বন্ধু আপনি, সেটা বোঝাই যাচ্ছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার ফোনে দিচ্ছে। হ্যালো, তুমি তোমারটা দিয়ে কথা কও কল দিয়ে। হ্যালো আবার ওদের দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কথা বলুন। আমরা আপনার টেলিফোনের কথা বলার জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাইয়ের জন্য আমার আম্মার দিয়ে অ্যাপ্লাই করেছি। আমার আম্মার গ্রিন কার্ড দেয় 2019। তো প্রসেসিং সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ওর ডেটও দিচ্ছিল নভেম্বরে, কিন্তু আমরা ডেট পাইনি। কারণ আমি যে অ্যাটর্নি দিয়ে ওর যে প্রসেসিং করাইছি, স্পন্সর দেয়ছি, সে আমার ইমেল ভুল লিখছে, যার কারণে আমাদেরকে অনেকবার ওরা ইমেল দিয়ে ডেট দিচ্ছে, আমরা পাইনি। পরে ডেট ওভার হয়ে গেছে, আমরা কল করছি, বলে কি তোমাদেরকে তো ডেট দিচ্ছি, কিন্তু তোমরা তো আসো নেই, হাজিরও নেই। আমরা বলছি কি ইমেল দিচ্ছে, পরে ওরা যে ইমেল বলছে আমাদের ইমেলের সাথে মিলে নেই, ওই জন্য আসেনি। তারপরে বলছে তোমরা ফিরে নতুন ইমেল দাও, ই করো। তারপরে নতুন ইমেল দিচ্ছি, বলে চেক করো, চেক করি, বেশি চেক করতে গেলে আবার ব্লক করে, এরকম। তারপর আবার নতুন ইমেল দাও, 2-3 বার এরকম প্রসেসিং হয়েছে। তারপরে ওরা লাস্টে ইমেলের উত্তর দিচ্ছে যে আমরা ইমেলের সাথে কথা বলতে চাই, মানে যার নামে অ্যাপ্লাই করছি তার সাথে কথা বলতে চাই। পরে আমার সে বাইরে যে কল করা হয়েছে আমরা কিছু বাংলাদেশ থেকে, সে কল করছে, তারা আবার বলে কি যে আপনারা ইমেল দেন, কোনো কথা বললে হবে না। জি, এখন আমরা কি ইন্টারভিউ কি পাবো কি পাবো না, এটা নিয়ে কনফিউজ। আপনি একটু লাইনে থাকবেন, আপনার সব কথা আমি শুনতে পাইনি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যদি বুঝতে পারেন, বা তা অনেক বড় প্রশ্ন করেছেন। বুঝতে পেরেছি, কিছুটা অথবা ইন্টারাপ্ট হয়েছে। তো ওনার কথা শুনে যেটা মনে হয়েছে যে ওনার মা ওনার ছোট ভাইয়ের জন্য আবেদন করেছিল এবং 19 সালে, এবং ওনারা ইন্টারভিউ ডেট মিস করেছে। এমবিসি তাদেরকে ইমেলে নোটিফিকেশন করেছিল, যেটি পায়নি, এবং ওনাদের যেটা ডিফিকাল্টি হচ্ছে এমবিসির সাথে কমিউনিকেশনে, যে কোন ইমেল ইউজ করেছে, নতুন ইমেল দিয়ে ইমেল করছে। তো সেই ক্ষেত্রে যদি ইন্টারভিউ মিস করে অবশ্যই ইন্টারভিউ পেতে পারে। তো ওনাদের উচিত হবে, আমি পরামর্শ করব যে অভিজ্ঞ কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে পারে। ওনাকে যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি লয়ার হায়ার করে, লয়ারদের কিন্তু নির্দিষ্ট একটা আপনার কমিউনিকেশন চ্যানেল আছে। কোন লয়ার যদি ঢাকা কনসুলার অফিসে ইমেল করে কোনো বিষয়ে, ওরা কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু একটা আপনার রিজনেবল একটা আনসার কিন্তু পাঠিয়ে দেয়। তো সেক্ষেত্রে ওনার উচিত হবে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে একজন ভালো কোনো অভিজ্ঞ লয়ার যেন হায়ার করে, এবং সাথে সাথে ওরা একটা রেজাল্ট পাবে এবং ইন্টারভিউ রিস্কেডিউল করার জন্য ইনস্ট্রাকশনও ওই লয়ারকে দিয়ে দিবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যেভাবে আপনি হতাশা ব্যক্ত করেছেন এবং আজকের অতিথি আপনাকে যেভাবে পরামর্শ দিলেন যে একজন লয়ারের মাধ্যমে যদি মেইল করেন তাহলে ওরা তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যেই জবাব দেবে, আপনি সে ব্যবস্থা করলে নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হবে এবং হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রতাপ বাবু, আপনি একই প্রশ্ন বারবার করছেন এবং যে কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়, আমরা সেটা ফেরত আনতে পারি না। সুতরাং আপনার প্রশ্ন একবার করলেই দেওয়ার মতো হলে আমরা দেব। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে হাউ লং উই হ্যাভ টু ওয়েট, প্লিজ আনসার, এই বায়বীয় আমরা কোনো উত্তর দিতে পারবো না, আপনাকে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে যেহেতু সব কিছু ডিকিউ হয়ে গেছে, আপনার সেক্ষেত্রে খুব স্লট যখন খালি হবে তখনই আপনাকে ডাকবে। বারবার একই প্রশ্ন দিয়ে অন্যের প্রশ্নের জবাব থেকে তাদেরকে বঞ্চিত করবেন না দয়া করে। আইরিন আক্তার, তিনি ওই একই প্রশ্ন যে হাউ লং ইট উইল টেক মোর টু গেট অ্যাপ্রুভড, একই ধরনের প্রশ্ন। তারপর আমরা বলেছি যে F2A জুলাই 2022 স্টিল নট অ্যাপ্রুভড, হাউ লং ইট উইল টেক মোর টু গেট অ্যাপ্রুভড। এই ব্যাপারে আপনি কি একটু বলবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? কোন ক্যাটাগরির বিষয় জানতে চাচ্ছেন? F2A জুলাই 2022। F2A হ্যাঁ, যদি জুলাই 2022 হয়, আমরা যেটা আজকে আলোচনা করছিলাম অনুষ্ঠানের শুরুতেই,
যেটা জুলাই 2025 এ ফাইনাল অ্যাকশন ডেট কিন্তু সেপ্টেম্বর 1 2022 চলে আসছে। তো ওনার যদি প্রায়োরিটি ডেট জুলাই 2022 হয় এবং ওটা যদি ডিকিউ হয়ে যায় ওনার অ্যাপ্লিকেশনটি, তাহলে হয়তোবা ওনার এটা পাইপলাইনে আছে ইন্টারভিউর জন্য এবং যে কোনো সময় ওনার ইন্টারভিউ ডেট পেতে পারে। তো উনি বলতেছেন ইট উইল টেক মোর টু গেট অ্যাপ্রুভড। আচ্ছা, তাহলে খুব একটা সময় লাগবে না আর কি, যেটুকুন বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আইরিন আক্তার আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি তুনিস থেকে বলছি। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। জি, কোন মাসে? তার ইন্টারভিউ ডেট পড়েছিল এই মাসের 4 তারিখে। জি, তো গত মাসে তাদের মেডিকেল ইন্টারভিউ টাইম ডেট ছিল 15 তারিখে। তারা যখন মেডিকেল দিতে যায় তখন ডাক্তার বলে যে তোমাকে অন্যান্য আরো দিয়ে একটা ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্টে সময় নিতে দেয় তার এই মাসে যে ইন্টারভিউ ডেটটা ছিল 4 তারিখে, এই ডেটটা সে অ্যাটেন্ড করতে পারে নাই। প্রশ্ন হলো, এখন ডাক্তার বলতেছে তারা রিশিডিউল দিবে, এখন আমরা কি করতে পারি? আমরা তো আটকে গেছি। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই বিষয়টি আসলে খুবই হতাশাজনক, দুঃখজনক। এ ব্যাপারে আপনার কি পরামর্শ? না, এটির ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই একটা মানে অবশ্যই হতাশাজনক, কারণ অনেক প্রতীক্ষার পরে যখন একটা ইন্টারভিউ ডেট পায়, এখন একটা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। ওনারা মেডিকেল সেন্টারে গিয়েছে, ওনারা বলছে যাওয়া লাগবে না, ডেটটা স্কেডিউল হবে, কখন হবে? এটা আসলে খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি দেশে ইমিগ্রেন্ট হবে অবশ্যই তাদের একটা প্রপার যে মেডিকেল করতে হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু যেটা কিছু ডিজিজ আছে যেগুলো কিনা যদি রেড ফ্ল্যাগ থাকে সেগুলো যদি দেখা যায়, তখন কিন্তু তারা কিন্তু ওই ইন্টারভিউর জন্য কিন্তু ওই মেডিকেল সেন্টার কিন্তু তাদেরকে প্রসেস করে না। ফর এক্সাম্পল টিউবারকুলাস যদি কারো কোনো লক্ষণ থাকে এবং যদি দেখা যায় যে তার চেস্টে কোনো প্রকার গ্রে এরিয়া আছে, তখন কিন্তু ফার্দার তারা এক্সামিনেশন এবং ওইটার জন্য কিন্তু তারা হোল্ড করে রাখে পুনরায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় ডক্টররা অ্যাডভাইস করে যে ইউ ডোন্ট নিড টু গো, ডাক্তাররাই কিন্তু এটা এমবিসিকে নোটিফাই করে দেয় যে আমরা তার যে চেস্টে পড়েছে অথবা অন্য কোথাও কোনো প্রবলেম আছে যেটা কিনা তারা ফুললি সার্টিফাই করতে পারে। তো সেই ক্ষেত্রে ওরা একটা টাইমলাইন দিয়ে দেয় সাধারণত ডক্টররা যে এত সময় লাগবে, এত সময়ের মধ্যেও হয়তো বা আপডেট পাবে। তো ওনাদের যেটা করণীয় ওই সিচুয়েশনে যে ডক্টরের সাথে এটা কমিউনিকেশন রাখতে পারে যে এটার আপডেট কি, ওরা কি পাঠিয়েছে কিনা, এবং ওরা যে কন্টিনিউয়াস যে ট্রিটমেন্ট সেটা যদি সম্পূর্ণ করে ডাক্তার, তখন কিন্তু তারা ইন্টারভিউর জন্য এমবিসি স্কেডিউল করবে। এবং ওরা যদি যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটি যদি সলভ হয়ে যায়, তারপরে যদি ইন্টারভিউ ডেট না পায়, তখন কিন্তু এমবিসির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ইন্টারভিউ রিস্কেডিউল করার জন্য। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যেভাবে বলা হলো সেভাবে দয়া করে যদি একটু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে হয়তো আপনার এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি বলবো? জি জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অ্যাটর্নি সাহেবকে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, যেটা হলো আমার বোন গত মাসে সিটিজেন পরীক্ষা দিচ্ছে, সবকিছু ভালো হয়েছে, শুধুমাত্র লেখাতে একটু সমস্যা ছিল, এর জন্য আবার তাকে পরীক্ষা দিতে বলছে। আমার প্রশ্নটা হলো, তাকে নতুন করে সবকিছু পড়তে হবে নাকি শুধু লেখার জন্যই তৈরি হতে হবে? এইটি আমার প্রশ্ন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ সিটিজেনশিপ এক্সামে দুবার কিন্তু চান্স থাকে এখানে। কারণ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে কিন্তু আবার অনেকগুলো পার্ট কিন্তু তারা কাউন্ট করে। একটা হচ্ছে আপনার সিভিক্স টেস্ট, একটা হচ্ছে আপনার ইংলিশের কিন্তু ক্ষেত্রে 3টা আছে, যে রিডিং, রাইটিং এবং আন্ডারস্ট্যান্ডিং। এখানে রিডিং ইংলিশের ক্ষেত্রে তো কেউ যদি কোনো এক পার্টে যদি ভালো করতে না পারে প্রথম চান্সে,
বা অন্যান্য পার্টি যদি ভালো করে সিপি স্টেজে পাস করে ফেলে, আপনার রিডে যদি পাস করে ফেলে, সেক্ষেত্রে যেই পোর্শনটা উনি পাস করতে পারবে না, পরবর্তী সেকেন্ড চান্সে কিন্তু ওনাকে শুধুমাত্র ওই পোর্শনটার জন্য এই প্রস্তুতি রাখতে হবে। তো আশা করি উনি বুঝতে পেরেছে যে ওনাকে শুধুমাত্র রাইটিং এর ব্যাপারে কিন্তু নেক্সট আপনার ইন্টারভিউতে ওনাকে এক্সামিনেশন করা হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। শুধুমাত্র যেহেতু রিটেনে উনি সমস্যা হয়েছে, N400 পর্যন্ত যেহেতু পাশ করে গেছে এবং অন্যান্যগুলো জিওগ্রাফি বা হিস্ট্রি সেগুলোতেও পাশ করে গেছে, শুধুমাত্র রিটেনে সমস্যা হয়ে গেছে। আজকের আলোচক বা অ্যাটর্নি মাহফুজুর রহমানের বক্তব্য অনুসারে সেটি হচ্ছে যে ওইটুক পরীক্ষা দিলেই হবে, আর একটাবার সুযোগ পাবে, কিন্তু সেবার যদি ফেল করে তাহলে কিন্তু আবার নতুন করে আবার আবেদন করে আবার পরীক্ষা দিতে হবে। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই টেলিফোনে আছেন এবং আর যে রিয়াজ তারও একটি প্রশ্ন আছে, আমরা ফেসবুকে আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সে আপনাদের প্রশ্নগুলো নিব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে আরও অনেকেই টেলিফোনে ছিলেন, তবে টেলিফোনে যাওয়ার আগে একটু আর যে রিয়াজের প্রশ্নটি একটু নিতে চাই, কারণ একটু ডেলিকেট প্রশ্ন। তিনি বলেছেন যে আমার সামনের মাসে মাস্টার হিয়ারিং এবং আইএসের সাথে দেখা করার ডেট আছে। এখন আমি আইএসের সাথে দেখা করার সময় আমার কি ধরনের পদক্ষেপ নিতে হবে বা আমার কোনো বিপদের আশঙ্কা আছে কি না, এ ব্যাপারে আপনার কি পরামর্শ মাহফুজুর রহমান? যদি কারো কেস ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং থাকে এবং আইসির সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়েট হওয়ার কোনো কারণ নাই। উনি যদি ফিউচার ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং থাকলে ওনাকে আইস আপনার ডিটেনশন নেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আইসির যে ইনস্ট্রাকশন, ওনার যদি পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা থাকে উনি সে পাসপোর্ট নিয়ে যেতে পারে, অথবা পাসপোর্ট যে আবেদন করেছে ওটা প্রসেসিং এ আছে সেই প্রুফটা ওদেরকে দেখাতে পারে। অনেক ধন্যবাদ। আর যে রিয়াজ আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ফজলে হাসান মুনিম তিনি বলছেন যে স্বামী স্ত্রী যদি একসঙ্গে ট্যাক্স ফাইল করেন এবং দুজনেই ইনকাম করে, তাহলে পিটিশনারের I-864 এর সঙ্গে কি I-864A সাবমিট করতে হবে? এখানে একটু ব্যাপার আছে। উনি যেটা বলছে পিটিশনার সম্ভবত উনি ইউএস সিটিজেন এবং উনি নন সিটিজেন কাউকে স্পন্সর করতে চাচ্ছে এবং ওনার ইনকামটা ইউজ করা যাবে কিনা, এটা আনসার হচ্ছে যদি নন সিটিজেন যদি ভ্যালিডলি এদেশে কাজ করে থাকে, তার যদি আপনার প্রপার ওয়ার্ক অথরাইজেশন থাকে, তাহলে উনি ওনার ইনকামটা ইউজ করতে পারবে। বাট সেই ক্ষেত্রে যদি উনি ইন্টেন্ডেড ইমিগ্রেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার আর I-864A যোগ করা দরকার হবে না। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওবাইদুল্লাহ। জি, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, প্রথমে রানা ভাই এবং অ্যাটর্নি মাহফুজুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি ধন্যবাদ। মাহফুজুর রহমান দিয়ে আমার বোনের F4 ক্যাটাগরির কেস করাইছি এবং ওটা কোয়ালিফাইড হয়ে গেছে 2 বছর আগে, কিন্তু পাসপোর্ট এবং পুলিশ সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছে এবং নতুন পাসপোর্ট এবং পুলিশ সার্টিফিকেট আবার আমার হাতে পাইছে এই মুহূর্তে। এখন এই মুহূর্তে আমার কি করণীয়, এবং এখন যদি পাসপোর্ট এবং পুলিশ সার্টিফিকেট জমা দেওয়া হয়, এক্ষেত্রে তার যে তার এটা আবার পিছিয়ে যাবে কিনা? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মিস্টার। আপনার বোনের আবেদন কবে করেছিলেন বললেন? হি ডিড ভেরি গুড জব ফর মি। আপনি একটু লাইনে থাকবেন, আপনার সব কথা শুনতে পাইনি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যদি শুনে থাকেন তাহলে ওনার প্রশ্নের উত্তরটি দিন। বুঝতে পেরেছি উনি যেটা বলছে আমার অফিস থেকে মনে করেছে। যাই হোক, ওনার যে প্রশ্ন সেটি হচ্ছে, এটা কিন্তু ওনার প্রশ্ন নয়, এরকম কিন্তু অনেকেরই সংখ্যা যারা কিনা ন্যাশনাল ভিসা সেন্টারে আপনার ভিসা প্রসেসিং এর সাথে যুক্ত আছে। তাদের একটা প্রশ্ন যে ডিকিউ হয়ে গিয়েছে, এখন যদি আমি কোনো আপডেট দিই আমার কেসটি কি আবার সিরিয়াল নাম্বার পিছনে চলে আসবে কিনা, পিছায় যাবে কিনা। তো আসলে এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। যদি
কারো ডিকিউ হয়ে থাকে, ইট ইজ ফাইন, এবং ওই সিরিয়াল নাম্বারই ইউজ করা হবে। এবং উনি যদি কোনো আপডেট থাকে অবশ্যই উনি আপডেট দিতে পারে, আপলোড করতে পারে। যেমন ওনার ক্ষেত্রে উনি পুলিশ ক্লিয়ারেন্স আপডেট করেছে, ওনার পাসপোর্টও পরিবর্তন হয়েছে, উনি নির্দ্বিধায় কিন্তু সেই ডকুমেন্ট গুলো ওনার ক্যাক সিস্টেমে, যে ন্যাশনাল ভিসা সেন্টারের যে অনলাইন যে পোর্টাল আছে ওখানে সেটি আপডেট করে দিতে পারে। অনেক ধন্যবাদ জনাব উবাইদুল্লাহ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, গুড ইভিনিং। আমার নাম লিপি সাহা। আমি কল করেছি জানার জন্য যে আমি আমার ছোট বোনের জন্য দরখাস্ত করেছিলাম 2018 সালে। এখন ওর মেয়ের বয়স 21 বছর হয়ে গেছে। যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল 15 বছর। এখন আমরা কোনো অ্যাপ্রুভাল পাইনি, কিন্তু রিসিভ লেটারটা পেয়েছি। এখন আমার কি কিছু করার আছে, আর আমার বোনের বাচ্চাটা কি আসতে পারবে, সেটা আমার একটু জানার প্রশ্ন ছিল। অনেক ধন্যবাদ। কিছু করতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, যদি ওনার বোনের যে চাইল্ডটি 21 হয়ে গিয়েছে, উনি 18 সালে আবেদন করেছে, সেক্ষেত্রে অবভিয়াসলি এটা যখন ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে, এরপরে যখন ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে, তখন যে সিএসপিএ, যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টে অ্যাপ্লাই করে দেখতে হবে যে উনি তখন কোয়ালিফাই করে কিনা। তো এখন যে বর্তমান যে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্রুভাল যে টাইম লাইন, তো সেক্ষেত্রে ধারণা করা যায় যে ওনার ওই বোনের চাইল্ডটি অনেক কিন্তু বিগ একটা কিন্তু টাইম কিন্তু ক্রেডিট পাবে আশা করা যায়। কারণ 18 সালে অ্যাপ্লাই করেছে, এখনো অ্যাপ্রুভাল পায়নি। দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট 7 ইয়ার্স চলে গিয়েছে, মেবি 10-12 ইয়ার্স ক্রেডিট পেতে পারে। তো ওর হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা ফিউচারে দেখা যাবে ওরা আসতে পারে কিনা। যদি এর মধ্যে মেয়ে বিয়ে করে দেয় বা মেয়ে যদি বিয়ে করে ফেলে বা দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে না, ডেরিভেটিভ যে অ্যাপ্লিকেন্ট, ওটার যে রুল, যদি বিয়ে করে ফেলে বাচ্চা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উনি আর কোয়ালিফাই করবে না কোনো। সেটি মনে রাখবেন। সাবা যে প্রশ্নটি করলেন, এর জন্যই আমি আপনাকে প্রশ্ন, যেহেতু 21 বছর বয়স হয়ে গেছে, হয়তো অনেকেই মনে করতে পারে যে তাড়াতাড়ি বিয়ে দাও। বিয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আছে যেটা বলা হলো। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এমডি টুটুল সর্দার বলছি বোস্টন থেকে। জি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2022 সনের জুলাই মাসের 22 তারিখে ডিটেনশন থেকে বের হয়েছি। জি। তো আমি বর্ডার দিয়ে আসছি। তো ওখান থেকে বাইরে হওয়ার সময় যে আমাকে আইটি অফিসাররা সেপ্টেম্বর 22 তারিখে আমাকে নিউ ইয়র্কের আইটি অফিসে দেখা করতে বলছিল। তো আমি যে বাসায় ছিলাম, আমার যে ভদ্রলোক স্পন্সর ছিল, ওনার বাসায় একটা মেল গেছিল আগস্টের 15 তারিখে। আমার একটা মাস্টার হিয়ারিং ছিল, বাট আমি আমার ওই হিয়ারিংটা মিস করছি, কারণ আমার কাছে মেল বক্সের চাবি ছিল না, আমার ওই আঙ্কেল বাসায় ছিল না। তারপরে আমি যখন আইজ অফিসারের সাথে দেখা করতে যাই, তখন মেল বক্স চেক করার সময় দেখলাম যে আমার ওই মিসিং হওয়ার কারণে আমাকে রিমুভাল অর্ডার করছে। ঠিক আছে, কিন্তু আমি তারপর ওই সে আইজ অফিসের সাথে দেখা করছি। দেখা করার পরে ওনার বলছে তোমার কোর্ট এসে গেছে, কোর্টে গেছে তোমার। তারপরে আমি এসে আমার উকিলের সাথে কথাবার্তা বলার পরে আমি মোশন করছি। আমার স্পন্সর যে ছিল ওনাকে নিয়ে যেভাবে পর্যায়ক্রমে যা করতে হয় সেইভাবে করছি, পরে ওনারা অ্যাকসেপ্ট করছে। তারপরে আমার কেস আর মাস্টার হিয়ারিং বা অন্য কোনো হিয়ারিং পরে নাই। আমি কাজের প্রয়োজনে নিউ ইয়র্ক থেকে আমি আবার ম্যাসাচুসেটস বোস্টনে আসছি। মানে এখন আমার একটা হিয়ারিং পড়ছে সেপ্টেম্বরের 8 তারিখে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমার যে রিমুভাল অর্ডার ছিল এই পর্যায়ে বা এখন যে চলতেছে, এইটা কি আমার কোনো ভয়ের কারণ আছে? আমার কেস রানিং আছে। অনেক ধন্যবাদ টুটুল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান।
না, উনি খুব চমৎকার ভাবেই ওনার ব্যাখ্যা করেছেন। ধরেছে, রাইট, খুব বুঝতে অসুবিধা হয়নি। না, উনি যেহেতু ওনার কেসটি সফলভাবে রিওপেন করতে সক্ষম হয়েছে, সেই ক্ষেত্রে ওনার আর কোনো ভয় নেই। ওনার যে সেপ্টেম্বরের যে হিয়ারিংটা আছে, উনি ওনার উকিলের সাথে পরামর্শ করে যেন পরবর্তী যাবতীয় যে ওনার অ্যাপ্লিকেশন সবকিছু জমা করতে পারে, এবং উনি অবভিয়াসলি সেপ্টেম্বরের পরে অথবা ওনার অ্যাপ্লিকেশনের ফাইনাল ডেট পেতে পারে। এই ক্ষেত্রে ওনার একদম অরিড হওয়ার কোনো কারণ নেই এবং কোনো সমস্যা হওয়ার কথা নয় আর এখন। রাইট। আরো মজার ব্যাপার হচ্ছে যে উনি যেটা লোক মুখে শুনে ভয় পায়, উনি কিন্তু 2022 সালে দেশে প্রবেশ করেছে। এখন যে বর্তমান যে রিমুভাল প্রসিডিংস একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যে গভর্নমেন্ট লয়ার কিন্তু ডিসমিসাল করে দিচ্ছে অনেক কেস। ওনার ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু একটা ভালো পজিশন আসেন বলবো। উনি 22 সালে আসছে, উনি 21 সালে এসছে। হ্যাঁ, 22 সালে উনি 2 বছর আগে দেশে আসছে। ওনার কেসটি ডিসমিস করলেও আইস কিন্তু ওনাকে টেক ওভার করতে পারবে না আইনগতভাবে, এবং ওনাকে এক্সপেক্টেড রিমুভাল দিতে পারবে না। ওনার যদি কেসটা ডিসমিস করে সেপ্টেম্বরে, উনি কিন্তু আবার পুনরায় অ্যাসাইলাম ফাইল করতে পারবে। তাই ওনার কিন্তু এই দেশে মানে যথেষ্ট রেমিডি আছে থাকার, তো সেক্ষেত্রে ওনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ টুটুল সর্দার আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি জাফান, জি জি প্রশ্ন করুন। আমার 23 সালে ইন্টারভিউ হয় ফুকশনারি দেয়। আপনার মোবাইলটা কানে নিয়ে কথা বলুন দয়া করে, আপনার সব কথা শুনতে পাচ্ছি না। আপনি সাউন্ডে দিবেন না, সাউন্ড অন করে কথা বলবেন না। জি, হেডফোন খোলেন দয়া করে, মোবাইলটা কানে নিন প্লিজ। আমার ছেলে আন্ডার এজ, 16 বছর বয়স। আমাদের 3 জনকে ভিসা দিতে, ছোট ছেলেকে দেয়নি। জি, তাকে বলছে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং এ আছে। জি, এখন এটা আমি কি করতে পারি? অনেক ধন্যবাদ। ছেলের জন্য আমার ওয়াইফও আসেনি, সেও ওয়েট করতেছে। এটা অবশ্যই ভুল করেছে, সেটা একটা বলা যে ছোট ছেলের দেখভালের কেউ নেই, ছোট ছেলেকে ভিসা দেওয়ার পরে ওর মা একসাথে আসবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা কিন্তু সচরাচর অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে হয়, যখন দেখা যায় অনেক সময় টিনেজ এবং ইয়াং অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা অ্যাডমিন প্রসেসে ফেলে দেয় কোনো সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো ইস্যু থাকলে। তো সেক্ষেত্রে ওই ধরনের কারণ নাই। ওরা এটা যেটা অ্যাডমিন প্রসেস, সেটা হচ্ছে এক্সটেন্সিভ সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড চেক, এফবিআই, সিআই এবং লোকাল ইন্টারন্যাশনাল, ওরা সবকিছু ভেরিফাই করে। তো এতে কিন্তু একটু সময় লাগে, এটা মিনিমাম 2 মাস সময় লাগে, এটার ক্ষেত্রে বেশি 6 মাস 1 বছর সময় লাগতে পারে। তো যেটি করণীয়, এভরি 2 মান্থস এমবিসি কে সেটা তারা নক করতে পারে, রিমাইন্ডার দিতে পারে যে অ্যাপ্লিকেশনের যে ইনভেস্টিগেশন এটা সম্পন্ন হয়েছে কিনা। তখন যখনই এটা ওদের তদন্তের সমস্ত কার্যক্রম সম্পন্ন হবে, ওরাই কিন্তু ইমেল পাঠাবে যে ওরা পাসপোর্ট কালেকশনের জন্য, যে পাসপোর্ট দেওয়ার জন্য যে ভিসা ইস্যু করার সময় হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে তো একটি সমস্যা হয়তো আছে, যে ওনার যেটা বললেন যে ছেলের মা গ্রিন কার্ড পেয়েছে, মানে তারটা পেয়েছে, ছেলের জন্য আসছে না, কিন্তু সে কতদিন, যদি আপনি বললেন 1 বছরের সময় লেগে যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো তার যদি 6 মাসের বেশি ওখানে থেকে যায় এবং 6 মাসের মধ্যে এখানে না আসে, তাহলে তো তার ভিসাটিও নষ্ট হয়ে যাবে না? উনি ক্লিয়ার করে বলেনি ওই ছেলের মা কি ভিসা নিয়েছে কিনা। পেয়েছে, সবাই পেয়েছে, শুধুমাত্র ছেলে পায়নি। ভিসা নিয়ে থাকে, অবশ্যই টাইম ফ্রেমের মধ্যে মাকে আসতে হবে, এসে হয়তো বা উনি দ্রুত গতিতে আবার ব্যাক করতে পারে ছেলের জন্য, যেহেতু মাইনর ছেলে আছে, কিন্তু ওনাকে আসা যাওয়ার মধ্যে মেনটেন করতে হবে। বাট ছেলের ভিসা পেতে হয়তোবা এটা মানে আপনার সম্ভাবনা আছে যে দীর্ঘায়িত হতে পারে সেক্ষেত্রে। সেই জন্যই সেটাই বলা হচ্ছে সুপ্রিয় দর্শক, আসলে ছেলের মা যেন চলে আসে 2 মাসের জন্য, এসে গ্রিন কার্ড নিয়ে আবার যে আবার 6 মাস পরে আবার না হয় আসলো, ছেলের যতদিন না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তার মায়ের জন্য সমস্যা হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়তে বাধা। জাস্ট ছোট্ট একটি প্রশ্ন জাহিদ হাসানের দিব। তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম উইন করি, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, এখন কি আমার আবার ইন্টারভিউ দিতে হবে গ্রিন কার্ডের জন্য? এটা আসলে বলা যায় 50-50 চান্স। সবার ক্ষেত্রে ইন্টারভিউ তারা কল করে না, কিছু কিছু অ্যাপ্লিকেন্ট ক্ষেত্রে করে। এটা অনেকগুলো কারণে ইন্টারভিউ কল করতে পারে। অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশন যদি সঠিকভাবে পূরণ না করা হয়, যদি কোনো অসম্পূর্ণ থাকে, সেটার কারণেও কিন্তু ইন্টারভিউ কল করে থাকে।
আবার অনেক সময় যে নেচার অফ ক্লেম, উনি কোন বেসিসে অ্যাসাইলাম ফাইল করেছে, যদি কোনো টেরোরিজম অথবা অন্য কোনো রিলেটেড কোনো ইস্যু থাকে, সেটাও কিন্তু তারা ওভারকাম করার জন্য ইন্টারভিউর জন্য কল করতে পারে। সে বুঝতেই পারছেন জাহিদ হাসান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই টেলিফোন লাইনে আছেন, আমরা দুঃখ প্রকাশ করছি যেহেতু সময়ের নেই, তাই আপনাদের এতগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনিও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটা সুখবর, ভালো মতো সুখবর দিয়েছেন। সত্যি আমরা বৃদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ জানাবাই এবং ধন্যবাদ টিভিএন দর্শক শ্রোতাবৃন্দকে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে যে একটি সুখবর দিয়েই আমরা শুরু করেছিলাম যে পারিবারিক ভিসার ইন্টারভিউয়ের তারিখ এগিয়েছে, কারণ এটি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যারা এই চিন্তা করছিলাম আর একটা মাস এগুলোই আমি আসতে পারতাম, আর 10টা দিন এগুলোও আমরা আসতে পারতাম, তাদের জন্য একটি স্বস্তির নিঃশ্বাস আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিশ্চয়ই ফেলতে পেরেছেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।